কাল পবিত্র ঈদুল আজহা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাতীয় ঈদগাহে থাকছে 5 স্তরের নিরাপত্তা। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। এবং সৌদি আরব সহ বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সৌদির সাথে মিল রেখে বাংলাদেশের কিছু স্থানে চলছে উদযাপন। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন পিআইবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। ঈদুল আজহার খবর। ত্যাগের মহিমায় চিরভাস্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল সোমবার। ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। যে কোনো ধরনের আশঙ্কা ও চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহ সহ পুরো ঢাকায়। আগামীকাল সকাল 7টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পরপর 5টি জামাত অনুষ্ঠিত হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ সহ 5 স্তরে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য প্রস্তুত থাকবে। ঈদুল আজহা ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব। ধর্মীয় বিধান অনুসারে এই ঈদে পশু কুরবানি করা হয় বলে সবার কাছে কোরবানির ঈদ নামেই পরিচিত। এই ঈদে সামর্থ্য অনুযায়ী উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল ও ভেড়া কিনে কোরবানির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য অনেকেই গ্রামের বাড়িতে এসেছেন। কোরবানির ঈদে পশু কেনা, তার যত্ন পরিচর্যাতেই ঈদের মূল প্রস্তুতি ও আনন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে মোদী শুভেচ্ছা জানানোর তথ্য এক বার্তায় জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশনার। হাইকমিশন জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে উল্লেখ করেছেন, এই উৎসবটি আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। তিনি ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন। এবার ঈদযাত্রার খবর। অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতু এলাকায় একাধিকবার গাড়ি বিকল হয়ে এবং টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসেতু মহাসড়কের প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যান চলাচল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর হোসেন জানান, ভোররাতেই সেতুর উপর যানজটের চাপ বাড়ে। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। ফলে অতিরিক্ত গাড়ির চাপে ধীরগতির সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। দর্শক, ঈদযাত্রার আরও খবর জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান সামানুদ্দিন। সামান, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? মেরি, ঈদ মোবারক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়, যেটি কিনা উত্তরবঙ্গের প্রায় 26টি অঞ্চলের জেলার গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে প্রবেশ করে। গেল 4 দিন কিন্তু এই মহাসড়কে যাত্রী এবং গাড়ির অত্যাধিক চাপ থাকলেও আজ সকাল থেকে কিন্তু এই মহাসড়কের বলতে গেলে একেবারেই ফাঁকা। নেই তেমন উল্লেখযোগ্য যাত্রী, নেই কোনো যানবাহনের চাপ। তবে গত কয়েকদিন যাবৎ মহাসড়কের যে যানজট বা যে ধরনের ধীরগতি ছিল, সেটা কিন্তু চাপ পোহাতে কিন্তু এই মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বরত ছিল,
তারা কিন্তু কঠোর পরিশ্রমের কারণে এই মহাসড়কে তেমন কোনো উল্লেখজনক যানজট সৃষ্টি হয়নি। আর সকালে আমি এই চন্দ্রা বিভিন্ন পয়েন্টে ঘুরেছি এবং দেখেছি শুধুমাত্র স্টেশন গুলোতে এখন কিছু যাত্রী যারা অপেক্ষমান যারা আছেন তারা কিন্তু এখনো দেন দরবার নিয়ে ব্যস্ত যে কত টাকা হলে যাওয়া যাবে। এই জন্য কিছু কিছু গাড়ি এই চন্দ্রার এক সাইডে বিভিন্ন লাইনে দাঁড়িয়ে আছে। যদিও গাড়ির সংখ্যা অনেক, কিন্তু গাড়ির যাত্রীর সংখ্যা একেবারে নগণ্য। তারপরে বলা যাবে না যে এই মহাসড়কে কিন্তু যানজট একেবারেই যে নেই তা নয়, কিছুটা যাত্রীর চাপ কিন্তু এখনো রয়েছে। আমি নাউজর থানা হাইও থানা ওসি সাদাতের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে মানুষের যেন নির্বিঘ্নে স্বজনদের সাথে যে ঈদ করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই মহাসড়কে এখন পর্যন্ত কোনো জায়গায় বড় ধরনের কোনো ঘটনা, কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের এবং ঘন্টা পর ঘন্টার যে সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা সে কিন্তু দুর্ভোগ এবছর এই অন্ততপক্ষে চন্দ্রা এলাকায় দেখা যায়নি। সকাল থেকে এই চন্দ্রা এলাকায় মানুষ নির্বিঘ্নে যার যার ইচ্ছা মতো পছন্দ মতো গাড়িতে তারা যাচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ। সামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদযাত্রার খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেওয়ান সামানুদ্দিন। চলে যাচ্ছে পরের সংবাদে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল আজহা উদযাপন শুরু হয়েছে। শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, আর তারপরেই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহা পালন করা শুরু করে। শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবে এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা। চাঁদপুরের হাজীগঞ্জ, সাদরা, দরবার শরীফ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে এবারও আগাম পবিত্র ঈদ উল আজহা উদযাপন হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ঈদ উল আজহা পালন করছে এসব গ্রামের মানুষ। ঈদ ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া শরীয়তপুরের ৩০ গ্রামেও আজ উদযাপন করা হবে ঈদ উল আজহা। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং মতলব উত্তর উপজেলা মিলিয়ে প্রায় অর্ধশত গ্রামে আগাম রোজা ও ঈদ উদযাপন হয়ে আসছে। জানা গেছে ১৯২৮ সাল থেকে সৌদি আরব সহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উদযাপনের নিয়ম চালু হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা এসব গ্রামে একদিন আগে হয়ে আসছে। ঈদের জামাত সহ সব নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার কোরবানির হাটের ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। বাস, ট্রেন, লঞ্চ ও যেভাবে পারছে সেভাবেই ছুটছে বাড়ির পথে। আগামীকাল সারা দেশে পালিত হবে পবিত্র ঈদ উল আজহা। ঈদ উদযাপনের শেষ সময়ে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। ভোর থেকে কমলাপুর রেল স্টেশনের ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। আগাম টিকিট না পেয়ে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট কেটে বাড়ি ফিরছেন অনেকে। আবার কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ইঞ্জিনে করেও গ্রামে ফিরছেন। আবির হোসেনের ক্যামেরায় এই চিমিত রিপোর্ট। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, তাই ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষ। ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়।
অতিরিক্ত ভিড় থাকার কারণে ট্রেনের দরজা দিয়ে প্রবেশ করা যেন এক যুদ্ধের সমান। এই যুদ্ধকে পাশ কাটিয়ে তাই অনেকেই প্রবেশ করেন ট্রেনের জানালা দিয়ে। আবার অনেকে দরজা জানালা কোনো দিকে সুযোগ না পেয়ে ঝুলে বা ছাদে উঠে যেভাবে পারছে বাড়িতে ছুটছে। একবার ট্রেনের এই মাথা থেকে ওই মাথা যাচ্ছি, আবার আসতেছি, একটা বগিরও কোনো বগির নাম্বার না। আমি খুঁজতেছি, কনফিউশন মধ্যে রয়েছে কোন বগিতে উঠবো। সিট টিকিট পাচ্ছে, মানে টিকিট পাইছি যেহেতু অনলাইনে, কিন্তু ভিতরে প্রবেশ করে সিট পাইতেছে না, ভিতরে ঢুকতে পারতেছে না, সমস্যা হলো এটাই। এদিকে যেসব যাত্রী ট্রেনের ভিতরে প্রবেশ করতে পেরেছে তারাও পড়েছে নানা ভোগান্তিতে। অবস্থা খুবই খারাপ, ভয়াবহ, যা সিটেরই অভাব, বর্তমান সিট নয়, খুব টাফ ব্যাপার। এখানে কোনো বগি নাম্বার প্লেট দেওয়াই নাই, তার উপর ভিড়, আর এখানে দাঁড়ানোর জায়গায় নাই, কনফার্ম করা হয় না যে এটা কোন বগি। এটা এখানে নাম্বার প্লেট দেওয়াটা উচিত ছিল। এখানে ভাই এক নাম্বার সমস্যা হলো গাড়ির মধ্যে যে ক খ ঠ এগুলো স্পষ্ট করে উল্লেখ নাই, সব যাত্রী ভোগান্তি পাইতেছে। এর বগিতে ফ্যান অফ, সম্পূর্ণ গরম এমনিতেই প্রচুর গরম, আর প্রচুর গরমের জন্য যাত্রীরা ভোগান্তিতে যাত্রা করতেছে। অফিস, গার্মেন্টস সহ বেশ কিছু প্রতিষ্ঠান ছুটি হওয়ার কারণে রেলওয়েতে আজ ছিল বাড়তি চাপ। বাজেট ভাড়া বেশি, এই জন্য আমরা ছাদে উঠেছি, ভিতরে যাওয়ার পারিনি। এত উপরে ওঠার কারণ হচ্ছে আমরা টিকিট কাটছি, কিন্তু আমরা সিট পাই নাই, কারণ আমাদের সিটে অন্যজন বসে, তাহলে আমি কিভাবে যাব? টিকিট পাইনি, অনলাইনে আমরা তো অনেক চেষ্টা করছি টিকিট কাটার জন্য, কিন্তু টিকিট পাইনি। কিন্তু আমাদের ঈদ আনন্দ করার জন্য দেশে যাইতে হবে, বাবা মা আছে, বউ বাচ্চা আছে, তাদের সাথে ঈদ আনন্দটা ভাগাভাগি করার জন্য এই কষ্ট করে ছাদে উঠেও আমরা দেশে যাচ্ছি। টিকিট পাই নাই, অনলাইনে অনেক দেখছি, অনেক চেষ্টা করছি, কিন্তু অনলাইনে আমি পাই নাই। কর্তৃপক্ষ বলছে মাত্রাতিরিক্ত যাত্রী ভিড়ে অনেকেই বিনা টিকিটে প্রবেশ করার চেষ্টা করছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন টিকিটবিহীন কোনো যাত্রী প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে। 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা আজকের ঈদের শেষ যাত্রা এবং পঞ্চম দিন, এই যাত্রায় আমরা এটা ধরে রাখার চেষ্টা করছি। এবং হচ্ছে যাত্রী যে গার্মেন্টস গতকালকে ছুটি হয়েছে, গতকালকে রাত থেকেই এবং আজকে সকাল পর্যন্তই প্রত্যেকটা ট্রেনেই ভিড় ছিল এবং যাত্রীর চাপও বেশি ছিল এবং যাত্রী একসাথে এত বেশি মুভ করে হয়তোবা প্রত্যেক যাত্রীর টিকিট দেখা আমাদের জন্য সম্ভবপর হয়ে ওঠে না। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যে অন্তত যে টিকিট কাটলো সে যেন তার কাঙ্ক্ষিত আসনে পৌঁছাতে পারে, সে জন্য তার কাঙ্ক্ষিত সিটে বসতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। নানা ভোগান্তির পরেও মানুষের চোখে মুখে ছিল পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ। একটি নিরাপদ যাত্রায় এখন সকলের প্রত্যাশা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার কোরবানির হাটের খবর। শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে হাটে আসছেন ক্রেতারা, আর দূর দূরান্ত থেকে বিক্রেতারাও নিয়ে আসছেন বিভিন্ন সাইজের গরু ও ছাগল। ইতোমধ্যে কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। হাটের চাহিদার শীর্ষে রয়েছে ছোট মাঝারি সাইজের গরু। সময় যত গড়াচ্ছে হাটগুলোতে পশুর সরবরাহ বাড়ছে, সঙ্গে বাড়ছে ক্রেতার সংখ্যাও। এদিকে রাজধানী সহ সারা দেশে এবার ঈদুল আজহা ঘিরে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে পশু বিক্রি। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে গোখাদ্যের দাম বৃদ্ধির জন্য কোরবানির পশুর দাম বেড়েছে বলে জানিয়েছেন খামারি ও ব্যাপারীরা। এখানে কোরবানি পশু যারা জবাই করবে তাদের এই গরুগুলোর পশু স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ করে বকনা যেগুলো হিফার আছে এগুলোর গর্ভ পরীক্ষা সহ কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় সেগুলোকে আমরা ইনস্ট্যান্ট যাতে মানে সেবা দিতে পারি। দাম তো কমই আছে, একটু আরও দাম কমবে, খামারিওয়ালা তো টাকা পাইবে না, টাকা পাইবে মখন যে ফিটওয়ালা। যে গরুটা গতবার 1 লাখ টাকা কিনছিলাম সেই গরুটা এবার 1,30,25 এরকম চাচ্ছে। কোনো সিন্ডিকেট নাই, আমরা যদি এই ধরনের কখনো সিন্ডিকেট কেউ করে বা এই ধরনের কোনো সমস্যা হয় তো ইনশাআল্লাহ আমাদের ইজাদারের পক্ষ থেকে আমরা এটা মোকাবিলা করার মতো আমরা চেষ্টা করব এটা মোকাবিলা করার। দর্শক, কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদ, রাজধানীর পশুর হাটে কেনাবেচা কেমন দেখছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে স্থায়ী পরবর্তী হাট, গাবতলী পশুর হাট। আজকে আগামীকাল থেকে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, আর তাকে কেন্দ্র করে যে
আজকে ক্রেতা যদি বলেন ক্রেতা মোটামুটি অবস্থা কিন্তু মোটামুটি আছে, এত বেশি উচ্চ পর্যায়ে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ক্রেতা এবং বিক্রেতাদের মোটামুটি উপস্থিত থাকলে গতকালকে কিন্তু এই মুহূর্তে গতকালকে মোটামুটি ভাবে তাদের ভিড় ছিল। আজকে যেহেতু কালকে ঈদ এবং ঈদকে কেন্দ্র করে এই সময়টাতে কিন্তু অনেক মানুষ থাকার কথা ছিল, এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো মানুষ নেই। সামনে আসলে দুটি উট এসেছে এবং উটগুলো কিন্তু এক এক 26 থেকে 28 লক্ষ টাকা দাম হাঁকাচ্ছেন। এখানে রয়েছে বড় বড় মহিষ রয়েছে এবং আমরা দেখেছি যে সকাল অবধি একটু মানুষের ভিড় ছিল এবং প্রায় 12টা পর্যন্ত কিন্তু মানুষের ক্রেতা তাদের উপস্থিতি কিন্তু কমে গিয়েছে এবং ধারণা করছে যেহেতু আরো সময় রয়েছে, অনেক নামাজ পড়ে অথবা যারা কাজ কাম জায়গা নেই তারা কিন্তু আশঙ্কা করছেন যে সন্ধ্যা নাগাদ তারা রাতে আসতে পারে এবং এসে তারা পশু ক্রয় করতে পারে এবং আজকে এই মুহূর্তে কিন্তু মোটামুটি ভাবে ক্রেতাদের উপস্থিতি রয়েছে এবং পশু কিনছেন পছন্দ করতে, কারণ এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে পশু রয়েছে এবং বিক্রেতারা বলছেন যে ক্রেতাদের সংখ্যা এখনো পর্যন্ত কম। আশঙ্কা করছেন যে যদি বৃষ্টি না হয়, পরিবেশ ভালো থাকলে কিন্তু মোটামুটি ভাবে এই পশুগুলো বিক্রি হয়ে যাবে ঠিক এই সময়ে। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুরবানির হাটের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদুজ্জামান। চলে যাচ্ছি পরের সংবাদে। আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছর এই দিনটি বিশ্ববাসী হিসেবে বাবা দিবস হিসেবে পালন করেন। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের বিশেষ দিন হিসেবে এই দিনটি গণ্য করা হয়। বাবারা হলেন আমাদের প্রথম ভালোবাসা, আমাদের জীবনের শেষ নায়ক, যিনি নীরবে শক্তি শেখান। ইতিহাস থেকে জানা যায় বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে অগ্রণী ভূমিকা রয়েছে সনোরা স্মার্ট নামে এক নারীর। 1909 সালের আগে ওয়াশিংটনে বাবা দিবস বলে কোনো বিশেষ দিন ছিল না। মা দিবস পালনের রীতি রয়েছে, কিন্তু বাবা দিবস পালনের রীতি নেই জেনে তিনি ভীষণ অবাক হন। তারপর তিনি বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন। তারপর অনেক চেষ্টা করে দীর্ঘ 1 বছরের সাধনায় স্থানীয় কমিউনিটিগুলোকে বাবা দিবস পালন করতে বাধ্য করেন। 1910 সালের 16 জুন বিশ্বের প্রথমবারের মতো বাবা দিবস পালিত হয়। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে আসার থাকছে। ঈদুল আজহার দিনেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা, 10 ফিলিস্তিনির মরদেহ। অভ্যন্তরীণ সংঘর্ষের গোলাগুলিতে দ্বীপবাসী মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করলেও সেন্ট মার্টিন বেদখল কিংবা আক্রমণের শিকার হওয়ার খবর নিছক ভুয়া ও বিভ্রান্তকর বলে মন্তব্য করেছেন সহায়ী প্রশাসন। মূলত বিদ্রোহীদের দমনে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ তাদের জলসীমায় অবস্থান। তবে জান্তা সরকারের সাথে আরাকান বিদ্রোহীদের এই সংঘর্ষে দ্বীপবাসীর মৎস্য শিকার ও ব্যবসা বাণিজ্য কিছুদিন বন্ধ থাকায় কিছুটাই খাদ্য স্বল্পতা দেখা দিয়েছে। এ নিয়ে দেখুন আমাদের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন। গত কয়েকদিন ধরে মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধজাহাজ সে দেশের জলসীমায় অবস্থানের কারণে স্বাভাবিকভাবে সেন্ট মার্টিনের মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। মূলত বিদ্রোহীদের দমনে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ তাদের জলসীমায় অবস্থান করছে। এতে সাধারণ মানুষের উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। এটা আমাদের বাংলাদেশের উদ্বেগের কারণ নাই, তাদের জলসীমা থেকে তাদের নৌবাহিনী বিদ্রোহীদের সাথে যুদ্ধ করছে আর কি, স্থলসীমার সাথে। সো আমাদের এই পাশে কিন্তু কোনো যুদ্ধের কোনো ফাংশন আমাদের নেই। সো আমাদের উদ্বিগ্নের কোনো কারণ নেই, আমাদের সাথে কোনো যুদ্ধ হচ্ছে না, আমাদের কোনো গোলাগুলি কিছুই হচ্ছে আমাদের সাথে। এদিকে দ্বীপবাসীর খাদ্য স্বল্পতা দেখা দিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির পশু ও 200 মেট্রিক টন খাদ্যপণ্য পাঠানো হয়েছে সেন্ট মার্টিনে। শনিবার সকাল থেকে খাদ্যপণ্য জাহাজ থেকে নামিয়ে বন্টন করেছেন জনপ্রতিনিধিরা। কক্সবাজার থেকে একটা জাহাজ, একটা জাহাজ নামে অনেক মালামাল নিয়ে, অনেক প্রচুর মালামাল নিয়ে আসছে। আসার পর থেকে আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিনের সব মানুষ আনন্দিত খুশি। আমাদের দীর্ঘদিনের মানে দাবি, একটা সি অ্যাম্বুলেন্সের যাতে সরকার আমাদের জন্য ব্যবস্থা করে। খাদ্য সংকট কিছুটা পূরণ হলেও চিকিৎসা সংকট নিয়ে শঙ্কায় আছেন অনেকেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দ্রুত সমস্যা সমাধান হবে এমনটাই আশা স্থানীয়দের। রিহাদ মাহমুদ, এশিয়ান টেলিভিশন। এবার এইচএমএসটি চট্টগ্রাম সংবাদ। হাটহাজারী উপজেলা চিকনদন্ডি ইউনিয়নের নন্দীরহাট নেহালপুর বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন ও স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন তিনি। এ সময় পাঠ্যপুস্তকের লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, কারিগরি শিক্ষা, জাপানিজ ভাষা সহ বিভিন্ন ভাষা শেখানো এবং তাদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মহারাজ বিপ্লব চৈতন্য ব্রহ্মচরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক সংবাদ। আজ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অধিকাংশ দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। ফিলিস্তিনেতেও আজ ঈদ। তবে এই ঈদের সময়ও গাজা উপত্যকায় অভিযানে কোনো বিরতি দিচ্ছে না ইসরায়েল বাহিনী। গতকাল গাজার প্রধান শহর গাজার সিটি সহ উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, রোববার গাজা সিটির 3টি পৃথক বাড়ি থেকে 10 জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। এরা সবাই ইসরায়েলি বাহিনীর বোমায় নিহত হয়েছেন। এছাড়া এই দিন গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফা এবং গাজার সিটি শরণার্থী শিবিরেও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত প্রায় 1.5 মাস ধরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। মে মাসের পর দিকে যখন এই অভিযান শুরু হয়, সে সময় এতে প্রবল আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়। সেই আপত্তি উপেক্ষা করে এই অভিযান চলছে রাফায়। আইসিসি টি20 বিশ্বকাপের খবর। আইসিসি টি20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নামে স্কটিশরা। জর্জ মানুষীর 23 বলে 35 রানের সঙ্গে ব্রান্ডন ম্যাকমুলেনের 34 বলে 60 ও অধিনায়ক রিসি বেরিংটনের 31 বলে 42 রানের অপরাজিত ইনিংসে 5 উইকেটে 180 রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাব দিতে নেমে রান তাড়ায় শুরুতেই তেমন গতি না পেলেও ট্রাভিস হেডের 49 বলে 68, মার্ক স্টোনিয়ের 29 বলে 59 রানের ইনিংসে ভর করে 2 বল ও 5 উইকেট বাকি থাকতে জয় পায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জয়ে নেট রান রেটে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে থাকায় সপ্তম দল হিসেবে সুপার 8 নিশ্চিত হল ইংল্যান্ডের। From Tim David, he gave himself the room so he could access the offside. And that will be the exclamation mark for Australia. এর সাথে শেষ করবে এশিয়ান দুপুরের সংবাদ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। কাল পবিত্র ঈদুল আজহা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাতীয় ঈদগাহে থাকছে 5 স্তরের নিরাপত্তা। ঈদ যাত্রার শেষ দিনে রাজধানীতে ছাড়ছে ঘরমুখ মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। এবং সৌদি আরব সহ বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সৌদির সাথে মিল রেখে বাংলাদেশের কিছু স্থানে চলছে উদযাপন। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।